লেখক পার্থমণি নাগের দক্ষিণা বাতাস। চাকরিটা পেয়ে রঞ্জনের মনে হলো এতদিন ধরে জমা অপমান, অবজ্ঞা এবং দেহমনকে বন্ধক রেখে যে জীবন কাটিয়েছে সে নীরবে, তা থেকে মুক্ত হলো। পরের মাসের প্রথম সপ্তাহে মাইনে পেয়ে সর্বাগ্রে সে কাকার বাসা ছাড়ল। সুটকেসে সব গুছিয়ে কাকাকে যখন জানালো সে মেসে যাচ্ছে, কাকা শুধু একটাই শব্দ উচ্চারণ করলেন, যাই গ্যা। কাকিমার সাথে কথা বলে না। 3 মাস আগে সে পাট চুকে গেছে, সুতরাং তাকে কিছু না বলে শিয়ালদহের মেসবাড়ির 3 তলায় সিঙ্গেল রুম, একটা কুজো আর উদম সিঙ্গেল তক্তপোষের অধিকার পেল মাসিক 250 টাকায়। ফ্যান আছে, ঘোরে সে একটা নির্দিষ্ট গতিতে, বাড়া কমার ব্যাপার স্যাপার নেই তার। একটা সুইচ নিয়ন্ত্রিত আছে, ছোট একটা জানালা আছে 8x6 ঘরটায়। খুললে বৈঠকখানা বাজারটা দেখাও যায়। সেখান থেকে ভেসে আসা মানুষ আর যানবাহনের শব্দ উপরই পাওয়া যায়। 24 ঘন্টা তাতে বিরতি ঘন্টা 2-এর থাকে। ভোর 4টে থেকে আবার শব্দমালা ভেসে আসে। মেসে রাতে একবেলা খাবে, তাতে যাবে 700। স্নান আর ইয়ের জন্য 6 ঘর, বাসিন্দাদের জন্য একটাই ব্যবস্থা, তাই সই। তবুও স্বাধীনতা। ঘণ্টা 3-এর মধ্যে বিছানা, বালিশ, চাদর পেতে তাতে লম্বা হলো সে। নতুন চাদর আর বালিশের ওয়ার থেকে আসা গন্ধ নিতে নিতে মা বাবার কথা মনে পড়ল তার। আত্মীয় বাড়ি থেকে চলে আসা তারা কল্পনাও করতে পারেন না। বাংলাদেশের মানুষ আবেগী হয় বেশি, কলকাতার মানুষের মনের কাঠিন্য ওরা ভাবতে পারেন না, বুঝতে চান না। রঞ্জন কিন্তু ঠিক দোষ দেয় না তার কলকাতার আত্মীয়দের। সে বুঝেছে ওরা অনেক বাস্তববাদী, প্রতিটি পা হিসেব করে ফেলেন ওরা, তুল্যমূল্য বিচার করে। সে নিজে ভুক্তভোগী হলেও জীবনের পাঠ হিসেবে মেনে নিয়েছে। সে এখন স্বাবলম্বী, স্বাধীন, অদৃশ্য এক দাসত্ব থেকে মুক্তি পেয়েছে, তাই পেছনে তাকাতে চায় না আর। রাসবিহারী এভিনিউতে যে অফিসে কাজ পেয়েছে সে, কলেজের সার্টিফিকেট ছাড়াও তার মধ্যে সরলতা দেখতে পেয়েছেন বুঝি নিয়োগকর্তা। দিন কয়েক বাদে কোম্পানির বর্ষিয়ান HR-এর কর্তা তাকে বলেছিলেন, এভাবেই থাকার চেষ্টা করবেন রায়, তবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কথা মনে রাখবেন, সরল হইও, বোকা হইও না। ঠাকুরের উপদেশটা মনে গেঁথে গেল তার সারা জীবনের জন্য। যেখানে বসে সে অফিসের কাঠের পার্টিশন দেওয়া ঘরে, কর্পোরেট জগতে যাকে বক্স বলে, তার জানালা দিয়ে প্রায় বিকেলে ভেসে আসে বেহালার সুর। মাঝে মাঝে তার থেমে গিয়ে শুরু হওয়া বোঝায় যে বাজাচ্ছে সে শিক্ষার্থী। সুরটাও একটু অন্যরকম। অনাহুত অতিথি জীবনে নিজের মনের সুকুমার দিক চাপা পড়ে গেছিল। কৈশোর থেকে সদ্য যুবা বয়স পর্যন্ত তার জীবনে গান, সুর, কবিতা ছিল। ছিল আবিলতাবিহীন এক নিশ্চিন্ত জীবন। ছিল এক স্বপ্নের পরী, তাকে নিলে কল্পনা ছিল সেই পরী একদিন সামান্য কদিনের জ্বরে সব মায়া কাটিয়ে উড়ে গেল অচিন দেশে। তাকে ভুলেই তো কলকাতায় আসা। কাজ করতে করতে বেহালার সুর শোনে রঞ্জন। ধীরে ধীরে সে নিজের মনেও নরম প্রবৃত্তি ফিরে পেতে লাগলো যেন। ঠিক করলো এতদিন ধরে থমকে থাকা ইচ্ছেগুলোর প্যাটরা খুলবে। পছন্দের নাটক দেখবে, সিনেমা দেখবে, ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছে তাদের চাক্ষুষ দেখবে, তাদের গানের আসরে গিয়ে মনে মনে ছকে নিল সেসব। জীবন সবসময় শুষ্কং কাষ্ঠং বৎ নয়, তার একটা মধুর দিক রয়েছে যে, সেটা চাখতে হবে না। বেহালার সুর কোনো কোনো সময় খুব কাছে চলে আসে, যেন জানালার ঠিক বাইরে দাঁড়িয়ে বাজাচ্ছে বাজিয়ে মানুষটি। রঞ্জনের অফিস নিচের তলায়, মাঝে একটা অর্ধেক মানুষ, উঁচু 5 ইঞ্চি চওড়া দেওয়াল। এক বিকেলে বেহালা বাজতেই পর্দা সরিয়ে দেখল ওই দেওয়াল থেকে 3 ফুট দূরে একটা খোলা জানালার পাশে দাঁড়িয়ে ছড় টানছে বছর 17-র মেয়ে। কয়েক মুহূর্ত সেই মেয়ে বেহালায় সুর তুলতে মগ্ন ছিল। রঞ্জন সামান্য সময় হয়তো অন্যমনস্ক হয়েছিল। কখন বেহালা থেমে গেছে মেয়েটি তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে খেয়াল করেনি সে। পর্দাটা না টেনে পাশের বাড়ি জানালায় উকি মারা গর্হিত অপরাধ। অবস্থা সামলাতে সে নিঃশব্দে তালি দিল, যেন বাজনাটা উপভোগ করেছে। তারপর পর্দাটা টেনে দিল। সেদিন আর বেহালা বাজল না।
এদিকে রঞ্জন শঙ্কিত হলো, কে জানে মেয়েটি তার বাবা বা ভাইকে নিয়ে অফিসে কর্তাদের কাছে নালিশ করতে আসছে কি না। উদ্বেগের 1 ঘন্টা কেটে গেল, আসেনি কেউ নালিশ জানাতে। পরদিন ঠিক 4:30টার সময় বেহালার সুর কানে এলো রঞ্জনের। সুর শুনতে শুনতে নিজের শেষ বেলার কাজ মেটাতে লাগলো। 0.5 ঘন্টা বাদে 5টায় অফিসের ছুটি হয়ে যায়। কদাচিৎ বাড়তি সময় কাজ করানো পছন্দ করেন মিস্টার মুখার্জি। 5টার ভেতরে কাজ শেষ যে করতে পারে না সে অলস বা ফাঁকিবাজ। তিনি এ বিষয়ে পাক্কা ইংরেজ। তেমনি দেরিতে আসা পছন্দ করেন না। বেহালা বাজলেও পর্দাটা সরায়নি। কি দরকার বাজিয়েকে বিরক্ত করার? সুর ভেসে আসছে, সেটা শুনতে ভালো লাগছে, তাই থাক প্রাপ্তির ঘরে। দিন 2 বাদে রঞ্জনের মনে হলো বাজনাটা আগে যেমন কিছু সময় কাছে আবার কিছু সময় দূরে চলে যেত, যেন হেঁটে হেঁটে বাজাচ্ছে মেয়েটি, এখন আর তেমন হচ্ছে না। সে শুধুমাত্র জানালার পাশেই বাজায়, শুধু বাজায় না, কিছুটা সুরে বাজিয়ে সুরে সুরেই প্রশ্ন করে যেন। এমনি আরও দিন কয়েক যাবার পর রঞ্জন সাহস করে পর্দাটা সরালো। বাজনা না থামিয়ে মেয়েটি তার দিকে তাকিয়ে হাসল। সেদিন আর পর্দাটা টানল না সে। বাজনা শুনতে শুনতে কাজ করতে লাগলো সে। মিনিট 5 পরে বাজনা থামলে রঞ্জন প্রথম দিনের মতো নীরবে হাততালি দিয়ে প্রশংসা করল। মেয়েটি সরল না, বরং বাইরে যেতে ইশারা করল। রঞ্জনের কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু 5টা বাজতে 5 মিনিট বাকি। সে জানিয়ে দিল মেয়েটিকে ইশারাতে 5 মিনিট বাদে বেরোতে। বেরিয়ে রঞ্জনের চোখে পড়ল মেয়েটি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে। প্রায় অচেনা মেয়েটি, তার পোশাক বোঝাচ্ছে সে দক্ষিণ ভারতের। কোন প্রদেশের কে জানে। কাছাকাছি যেতে সে বলল ইংরেজিতে, আমার বাজনা ভালো লাগে তোমার? ইয়েস, ইনফ্যাক্ট সব বাজনা, সব সুর আমার ভালো লাগে। এনিওয়ে, আমি রঞ্জন রায়। রায় রয় রে হাসলো মেয়ে। আমি রায় বলা পছন্দ করি। ওকে, আমি কি বলল রঞ্জনের মাথায় ঢুকলো না। এমন খটোমটো নাম রে বাবা। সে জানতে চাইল, তুমি কি মাদ্রাজি? তোমরা কি বলো তো, সাউথ ইন্ডিয়ান মানে মাদ্রাজি? আর শহর নেই? আরও রাজ্য আছে সাউথে। ওকে, আমি তামিলনাড়ু আমার স্টেট। মাদ্রাজ ছাড়াও আরও শহর আছে। বিরক্ত মেয়েটি। তার বিরক্তি কমাতে রঞ্জন যেন মুখস্থ বলে গেল, জানি আমি, ত্রিচিনাপল্লী, মাদুরাই, কোয়েম্বাটুর, চিদাম্বরম। ওকে ওকে, পাস। কিন্তু সামহাও আমার জেলার নাম বলনি, কাঞ্চিপুরম। আর আমার জন্ম বা আদিবাড়ি কি বলল বোঝা মুশকিল। কিছুক্ষণ নীরবে কাটল। তোমার সাথে কেন কথা বললাম জানো রয়? কারণ তুমি আমার প্রথম ফ্যান। বলে কি মাইয়াডা, ফ্যান? থ্যাঙ্কস, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। উইশ ইউ মেনি মোর মিউজিক। আমি লাকি, রোজ তোমার বাজনা শুনি। ওকে, বাই। 10 দিন পর বাজনা শেষ সেই বিকেলে। ইশারায় জানালো বাইরে দেখা করতে চায়। ছুটির পর অফিস থেকে বেরিয়ে রঞ্জন দেখল তামিল কন্যা অপেক্ষা করছে। রঞ্জনকে দেখে বলল, চলো একটু হাঁটি। রাসবিহারী এভিনিউর ফুটপাত ধরে চলতে লাগলো ওরা। সেনকো দক্ষিণীর বইয়ের দোকানের পাশ দিয়ে ডান দিকে ঘুরল ওরা পাশাপাশি চলতে চলতে। বেশি কথা মেয়েটি বলছে। সে ন্যাশনাল স্কুলে পড়ে 11 ক্লাসে। তার বাবা বিবাদী বাগে একটা সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। রঞ্জনের কাছেও টুকটাক করে ওর সম্বন্ধে জানতে চাইছে। রঞ্জন যেটুকু না বললে নয় ততটাই বলছে। এই সময় আমার একটু কিছু খেতে হয়, চলো। সামনে তোমাদের সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখছি, ওখানে বসি। তোমার খিদে পেয়েছে? চলো, আমি কিন্তু ফিল্টার কফি নেব। ছোট রেস্টুরেন্ট, গোটা 8 টেবিল রয়েছে। কি খাবে? মশালা ধোসা। হাসল মেয়ে। এত কাছে থেকে তাকে দেখেনি রঞ্জন। শ্যামলা রং, কোকড়ানো চুল, কাজল কালো তারায়, বাংময় চোখ দুটি, পাতলা ঠোঁট, টিকলো নাক। খুব যে সুন্দরী তা না, কিন্তু আকর্ষণীয় একটা ব্যাপার রয়েছে চেহারায়। আরে ধোসা ছাড়াও অন্য কিছুর স্বাদ নাও। বয়কে তামিলে কিছু বলল, শুধু কা আফি শব্দটি বুঝল। একটা কথা বলবো? চোখ বড় হয়ে গেল, কিছুটা সন্দেহ।
রঞ্জন তার পকেট থেকে একটা নোটবুক আর কলম বের করে বলল, তোমার নামটা লিখে দেবে? আমি ঠিক উচ্চারণ করতে পারি না। হেসে ফেলল সে। হাসিটা সুন্দর তার, দাঁতগুলো ঝকঝকে সাদা। এমন মেয়েকে কি কুন্দনন্দিনী বলে? নোটে লিখে দিল তার নাম ইংরেজিতে, থয়াল নাইককে। শব্দটির দিকে তাকিয়ে রইল রঞ্জন। তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে মেয়ে। রঞ্জন উচ্চারণ করে চলেছে, থয়াল নাইককে, থয়াল নাইককে, থয়াল নাইককে। থয়াল মানে দয়াল, নাইককে মানে নায়িকা অর্থাৎ দেবী, দয়াল দেবী, গডেস অফ কাইন্ডনেস। ওয়াও, তুমি বুদ্ধিমান মিস্টার। অর্থ ঠিক আছে, তবে এই নাম তোমরা যাকে দুর্গা বলো তার নাম। ওকে, এবার বলো আমার জন্মস্থানের অর্থ। ইংরেজিতে লিখল থিরুকুল কুন্ড্রম। অনেকক্ষণ তাকিয়ে থেকে রম্যানি বৃক্ষ বই সিরিজের তামিল পর্ব মনে করতে চাইল। শুধু থিরু বাংলায় শ্রী সেটা মনে করতে পারল। মাথা সারি সে, না পারছি না। ওকে, তুমি না বলেছ তামিলনাড়ু নিয়ে লেখা পড়েছ, পক্ষী তীর্থম সম্বন্ধে কিছু নেই? আছে, মনে পড়েছে। ওই যেখানে এক নির্দিষ্ট দিনে বা সময়ে পাখিরা আসে দূর দূরান্ত থেকে কোনো বিশেষ উৎসবে অংশ নিতে। হ্যাঁ তাই, তবে এখন আর পাখিরা আসে না। পরিবেশ নষ্ট করেছি আমরা মানুষেরা। খাবার এসেছিল, তার চেহারা দেখে নাম জানতে চাইল রঞ্জন। আনিয়ান উত্থাপাম, খেয়ে দেখো, ভালো লাগবে। সেদিন এক সময় রঞ্জন বলল, শোনো, আমি তোমার অত বড় নাম বলতে হোঁচট খাবো, তোমাকে টিএন বা জিকে ডাকবো। হাসলো মেয়ে। ডাকবে যা মনে হয়। আরও কিছুদিন পর রঞ্জন জেনেছে মেয়ের পরিবার আয়েঙ্গার ব্রাহ্মণ। পারিবারিক ধারাতে কোনো না কোনো কলা, নৃত্য, কণ্ঠ বা যন্ত্রসঙ্গীতে পারদর্শী হতে হয়। যদি দক্ষ হয়ে জনসমক্ষে প্রদর্শন করতে হয়, তার জন্য প্রথমে দেবতার সামনে পরিবেশন করতে হয়। আমার আরেঙ্গাত্রম চিদাম্বরম মন্দিরে লর্ড শিবের সামনে হবে। তিনি আমার ইষ্ট দেবতা, তাকেই আমার সঙ্গীত অর্ঘ্য দেব। কবে হবে সেটা? আমার অ্যানুয়াল পরীক্ষার পর 2 মাস বাদে। দিনের পর দিন যায়, মাসের পর মাস। থয়ালকে নিয়ে হৃদয় আনচানের কারণ নেই রঞ্জনের। তার কাছে সে এক খেয়ালি স্কুল পড়ুয়া তামিল ব্রাহ্মণ কন্যা, কম করে 7 বছরের ছোট। বিপরীত লিঙ্গের হলেই প্রেম করব, এসব তার মনে নেই। তাছাড়া তার জীবনে মাইল ফলক ঠিক করা আছে। 30 পর্যন্ত কেরিয়ারটা ভিত্তি শক্ত করে নিতে হবে। তারপর মা বাবার পছন্দের কেউ হলে ভালো, নয়তো ততদিনে চেনা বলয় থেকে কাউকে নিয়ে সংসারী হবে। 33-এ প্রথম সন্তান, 40-এ দ্বিতীয়টা, ব্যাস খান্তি। বউটার শরীর ঠিক রাখতে হবে তো। পরের 20 বছর শুধু উপরের ধাপ চড়ে যাওয়া। নিজেকে সে জন ডো বা রেগুলার গাই ছাড়া অন্য ছাঁচে ঢালতে চায় না। দেখা কম হয় আজকাল, বেহালাও কম বাজে, কিন্তু যখন বাজে তখন রঞ্জনের মনে হয় অনেক পরিণত হয়েছে বাজনা। যদিও সে নিজেকে খুব বড় সমাজদার ভাবে না, তার সঙ্গীত অনুভূতি হল যদি তা মনকে ছুঁয়ে যায়, চোখে জল এসে যায় অপার্থিব আনন্দে, তাই উৎকৃষ্ট সঙ্গীত। ইদানিং বেহালার সুর ওই মন ছুঁয়ে যাওয়ার স্তরে পৌঁছে গেছে। কাল যে রাগ বানিয়েছিলে ওইটা কোন রাগ? শ্রীরঞ্জিনী। আজ যেটি বাজালে সেটা কোন রাগ ছিল? শঙ্কর ভরণম। আমি এই রাগটি চিদাম্বরমে নটরাজকে নিবেদন করে আশীর্বাদ চাইব। তুমি কয়েকদিন এটাই বেশি শুনবে। যদিও পরীক্ষা চাপ আছে, তবুও পারফেক্ট হতে হবে আমাকে। দিন 15 কেটে গেছে। বেহালায় ঠিক 8 ঘন্টা সুর বাজে, 4:30 থেকে 5টা। যেন নিয়ম হয়ে গেছে সেটা, যেন সারাদিন কাজের পর রঞ্জনের মনে আনন্দের ছোঁয়া দেওয়া। এর মধ্যে 2 দিন সামান্য সময়ের জন্য দেখা হয়েছে। পরীক্ষা নিয়ে ব্যস্ত জানিয়েছে মেয়ে। আরও 2 দিন গেল। আজ বাজনা শেষে দেখা করতে ইশারা করল। মিস্টার রায়, কাল আমার সাথে এক জায়গায় যাবে? কাল তো স্যাটারডে, তোমাদের হাফবেলা অফিস। তোমার অফিস ছুটির পর বেশি দূরে না, লেক কালীবাড়ি আছে না, একটু পুজো দেব। পরদিন সকালে চেন্নাই চলে যাব তো।
মনে আছে না চিদাম্বরম, আমার আরেন গাত্রম? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, নিয়ে যাব তোমাকে। ভিড় হয় কিন্তু, লাইন দিতে হবে। জানি, দেবদেবীর কাছে যেতে একটু কষ্ট করতে হয়। রঞ্জন খুব একটা মন্দির বা দেবদেবীর পুজো নিয়ে আগ্রহী নয়। ভগবান বা ঈশ্বর বিমুখ না হলেও তা নিয়ে আদিক্ষেতা নেই। থয়াল নাইককে আজ অফ হোয়াইট সোনালি পাড়ের হাফ শাড়ি পরেছে, কপালে চন্দনের টিকা, ভেজা চুল, খালি পা, হাতে ফুল আর সন্দেশের ডালি, একদম পূজারিনী বেশ তার। রঞ্জন অজান্তেই মুগ্ধ চোখে তাকিয়েছিল হয়তো। মেয়ের চোখে লজ্জার রেশ। চলো, এতটা পথ খালি পায়ে যাবে? তুমি বুঝতে পারছো না, পুজো একটা সিরিয়াস বিষয়, একটু কষ্ট করতে হবে। খুব একটা দূরে নয় তো। অগত্যা হাফ শাড়ি, দক্ষিণে অবিবাহিতা মেয়েদের সাধারণ পোশাক, জিন্স টপ বা সালোয়ার কুর্তা ছাড়া। মেয়েটি বুঝিয়েছিল। হেসেছিল রঞ্জন। তার মানে রং নাম্বার লাগার ভয় নেই। হেসেছিল তামিল কন্যাটিও। কোমরের নিচে অনেকটা লেহেঙ্গার উপর অর্ধেক লম্বা শাড়ির এক প্রান্ত কোটিতে গুজে, তাকে ঘিরে অন্য প্রান্ত বুকের ওপর দিয়ে কাঁধ ছুঁয়ে পিঠে লটকায় আঁচল হয়ে। লেক কালী বাড়িতে বেশ ভিড় করত মানুষ। পুজো দিলে কামনা পূর্তি হয় বুঝি। এই দেওয়া নেওয়ার ব্যাপারে রঞ্জনের আপত্তি। যাই হোক, ঘণ্টাখানেক লাইন দেওয়ার পর পুজো দেওয়া গেল। পূজারীর চেহারা যেন মাঝবয়সী রামকৃষ্ণ। তিনি ভক্তদের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন তাদের প্রার্থনা বা চাহিদা শুনে। রঞ্জনের পালা এলে সে কিছু বলল না। তিনিও তার মাথায় হাতটা ছোঁয়ালেন। থইয়ালের হাতের ডালিতে জবা ফুল দেখা গেল। কাম দিস সাইড। ভিড়ের পাশ কাটিয়ে এক প্রান্তে দাঁড়ালো সে। তারপর ডালি থেকে জবা ফুল রঞ্জনের মাথায় ছোঁয়ালো। এতদিন পাশাপাশি চলেছে, শরীরের ছোঁয়া লাগেনি। আজ প্রথম স্পর্শে রঞ্জনের দেহের স্নায়ুতন্ত্রে সঙ্গীতের সুর। তার চোখ থেকে কয়েক ইঞ্চি দূরে আরেক জোড়া চোখ, প্রায় দেখা, কিন্তু আজকে এই মুহূর্তে যেন নিষ্পলক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে কিছু বলছে, কিছু বুঝতে চাইছে। দুজনে যেন স্থির, মূর্তির মতো। পাশের রাস্তাটি সূর্যের শেষ আলোয় আলোকিত। অজস্র গাড়ি, মোটর, বাইক চলছে। পায়ে হেঁটে যাচ্ছে কত লোক। সেসব তাদের চোখে পড়ছে না বা কানে যাচ্ছে না কোনো শব্দ। পৃথিবী থমকে গেল বুঝি। নাইস সিন। খুব কাছে থেকে মেয়েলি গলায় মন্তব্য ভেসে এলো। চমক ভাঙল দুজনের। যিনি মন্তব্য করলেন তিনি একসময় মঞ্চে খুব নাম করেছিলেন, জয়শ্রী সেন। তখন তার বয়সে ভাটার টান, তবুও ফর্সা রং আর ট্রেডমার্ক ঘন কাজল দেওয়া চোখ বিশেষ বদলায়নি। তার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে মন্দির চত্বর ছাড়ল রঞ্জনরা। ফেরার পথে পুরোটা পথ কোনো কথা বলল না কেউ, পাশাপাশি চললেও। মেয়েটির বাড়ির সদর দরজার এক ধাপ নিচেই ফুটপাত। সেই ধাপে দাঁড়িয়ে তাকালো থইয়াল। নানা রং খেলা করছে চোখ দুটোর তারায়। অনেক কথা যেন থমকে আছে সে দুটোয়। রঞ্জনী নীরবতা ভাঙল। হ্যাপি জার্নি। নটরাজ তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন। তোমার বাজনাতে উনি সন্তুষ্ট হবেন। থ্যাঙ্কস। খুব নিচু গলায় উত্তর এলো। ফিরছ কবে? দিন 15 বাদে। ওকে দেন, ভালো থাকবে। ফিরে এলে গল্প শুনব। কলিং বেল টিপল সে। রঞ্জন সরে গেল। পরের সোমবার অফিসে গিয়ে জানল তাকে মুম্বাই যেতে হবে দিন 10 জন্য মিস্টার মুখার্জির সাথে। পরশু সকাল 9টায় দমদমে চলে আসবেন। দমদম স্যার? হ্যাঁ, এয়ারপোর্ট। রঞ্জনের শরীর রোমাঞ্চিত। একে মায়ানগরী মুম্বাই। সারা ভারতের মানুষ ছুটে যায় স্বপ্ন পূরণের আশায়। তার উপর জীবনের প্রথম প্লেনে চড়ার সুযোগ। ওয়াও! নিজের ভাগ্যকে নিজেই বিশ্বাস করছিল না রঞ্জন। পরক্ষণে কিছুটা হতাশ হয়ে গেল। ওখানে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে রায়, মিস্টার মুখার্জি মনে করালেন। সে জানে নূতন এজেন্সি নিতে চাইছেন উনি। তার মানে 24 ঘন্টা বসের সাথে থাকতে হবে। 12 দিন পর রঞ্জন ফিরে এলো কলকাতায়। মিস্টার মুখার্জি খুশি, কাজটা পেয়ে গেছেন। রঞ্জনের চোখে মুম্বাইয়ের অফিসগুলোর চমক, লোকের পেশাদার ছবি, তাদের ঠিক সময়ে কাজটা করে দেওয়ার নিষ্ঠা, এইসব লেগে আছে। কলকাতায় তাদের অফিসে সেই তুলনায় একটু ধীমে তালে যে চলে সেটা বুঝেছে সে। পাশের বাড়ি জানালা বন্ধ, তা তো বন্ধ থাকারই কথা। 5 দিন বাকি রয়েছে এখনো।
5 দিন পরে খুলল না। জানালা খুলল 10 দিন বাদে। রঞ্জন উন্মুখ হয়ে থাকে বিকেল হলে, বেহালার সুর ভেসে আসবে, সেও পর্দা সরাবে, ইশারাতে হবে কথা, সাক্ষাতের অঙ্গীকার, কিন্তু ওপাশে নীরবতা। কি হলো তামিল কন্যার? 3 দিন পর অফিস থেকে বেরিয়ে দেখল রঞ্জন পাশের বাড়ি দরজার সামনে দাঁড়িয়ে একজন মধ্যবয়সী লোক, রাস্তার চলমান গাড়ি মানুষের দিকে তাকিয়ে। তিনি যে দক্ষিণ ভারতের তার কপালে তিলক চিহ্ন দেখে বুঝতে অসুবিধা হলো না। একটু ইতস্তত করে রঞ্জন এগিয়ে গেল। স্যার, আমি রঞ্জন রায়, পাশের অফিসে কাজ করি। আমি জানতে... কথা শেষ হলো না তার। ইউ আর রঞ্জন রায়, কাম ইনসাইড। অবাক হলেও রঞ্জন ভেতরে গেল। সাধারণ সোফা সেট আছে বসার। ভদ্রলোক ঘরে ঢুকে ডাকতে লাগলেন কাউকে, স্ত্রীকে হয়তো। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী। একটু পরে ধীর পায়ে এক নারী ঘরে এলেন। কপালে তার বড় সিঁদুরের ফোঁটা, গলায় বেশ মোটা মঙ্গলসূত্র, ডান নাকে বেশ বড় নাকফুল, কালো জমিতে লাল বর্ডার দেওয়া শাড়ি পরে আছেন। চোখে নিরীহ চাউনি, একটা মাতৃভাব যেন তাকে ঘিরে রেখেছে, যেমন পৃথিবীর সব মধ্যবয়সী মায়েদের থাকে। মাই ওয়াইফ। রঞ্জন দুহাত জড়ো করে নমস্কার করল। ভদ্রলোক তামিলে কিছু বললেন। কিছু না বুঝলেও তার নাম বার দুয়েক উচ্চারিত হলো, সেটা বুঝল সে। একটু বাদেই মহিলা একটি ডায়েরি নিয়ে এলেন। নীরবে তিনি ডায়েরিটি ভদ্রলোককে দিয়ে ভেতরে চলে গেলেন। খানিকক্ষণ চুপ থেকে ভদ্রলোক বললেন, মিস্টার রায়, এটা আমার মেয়ের ডায়েরি। এর গত কয়েক মাসের প্রতি পাতায় তোমার নামে অনেক কিছু লিখেছে আমার মেয়ে। তুমি ভাবছ একটি মেয়ের ডায়েরি বাবা মা বা অন্য কারো দেখা উচিত না, কিন্তু মিস্টার রায়, মাই ডটার ইজ ডেড, ডেড। এইটুকু শুনে রঞ্জন তড়াক করে উঠে দাঁড়ালো। তার সমস্ত চৈতন্য যেন শূন্য হয়ে গেছে। ঘণ্টা খানেক পর রঞ্জন ল্যান্সডাউন রোডের ফুটপাথ ধরে হেঁটে চলেছে অন্যমনস্কভাবে। সে ভাবছে ভদ্রলোকের কথাগুলো। বার দুয়েক ধাক্কা লেগেছে তার অন্য পথচারীদের সাথে। কেউ খেকিয়ে উঠেছে, কেউ বা দিয়েছে উপদেশ, দেখে চলুন মশাই। ভদ্রলোক বলেছিলেন, থিরুকুলকুদ্রম থেকে 2টো গাড়ি করে পরিবারের কয়েকজন মিলে চিদাম্বরম যাচ্ছিলেন, চেঙ্গলপট্টু কাড্ডালোর হয়ে। সামনের গাড়িতে সস্ত্রীক তিনিও তার ভাই ছিলেন, পেছনের গাড়ি চালাচ্ছিলেন মেয়েটির মামা, পাশে তার মামি আর তাদের 3 বছরের মেয়ে। পেছনের সিটে মামার বড় কন্যা আর থৈয়াল নাইককে। ভীষণ খুশি ছিল সে, উৎসাহিত নটরাজের মন্দিরে তার সামনে নিজের সঙ্গীত উৎসর্গ করবে বলে। খুব সুন্দর করে সেজেছিল আম্মু, বিশুদ্ধ কাঞ্চিপুরম সিল্কের তৈরি হাফ শাড়ি, লেহেঙ্গা চলিতে, কপালে চন্দনের টিপ, চুলে মোগরা অর্থাৎ বেলি ফুলের থোকা। বেহালার বাক্সটা কোল ছাড়া করতে চাইছিল না, কিন্তু চিদাম্বরম পৌঁছনো গেল না। কাড্ডালোর থেকে 7 কিলোমিটার দূরে একটা লরি পেছনের গাড়িটাকে এক ধাক্কায় পাশে ডাউন লেনে ঠেলে দিল। ওই লেন দিয়ে আসা অন্য একটি ট্রাক প্রায় পিষে দিয়েছিল আম্মুদের গাড়িটা। ঘটনাস্থলে সবাই শেষ হয়ে গেছিল। ভগবান নটরাজ তার কাছে নিয়ে গেলেন ওদের। নীরব হয়ে বসেছিলেন কিছু সময়, তারপর জানালেন, আমরা চলে যাচ্ছি কলকাতা ছেড়ে, চাকরি ছেড়ে, নিজের গ্রামে চলে যাব। তাই জিনিসপত্র গোছাতে গিয়ে ডায়েরিটি পেয়েছিলাম। এতে তোমার কথা একটা 17 বছরের মেয়েলি খেয়ালে লেখা, তামিলে, কিছু ইংরেজিতে। কি হবে জেনে আর? আমি এটা রাখবো না, গঙ্গাতে বিসর্জন দিয়ে যাব, ঠিক করতে পারছি না। আমার কাছে আমার আম্মুর স্মৃতি, এটা কি করে ফেলে দিই? রাতে মেসের বিছানাতে শুয়ে মেয়েটির কথা ভাবছিল রঞ্জন। চেন্নাইতে আঙ্কেল থাকেন সাউথ ওসমান রোডে। একদিন সেখানে থেকে আমরা কাঞ্চি হয়ে থিরুকুলকুদ্রম চলে যাব। তারপর শুভ মুহূর্তম দেখে চিদাম্বরম। সেখানে আমরা প্রোগ্রাম করে 1 রাত থেকে ফিরে আসব। হো, আই এম সো হ্যাপি। অজান্তেই তার চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। পরের সপ্তাহে সে মুম্বাইয়ের ট্রেন ধরল। এই শহরে থাকা দুঃসহ হয়ে গেছে। তার মনে নিশ্চয়ই এক ভীতু বা পলাতক বাস করে। তাই পরই চলে যাবার পর নিজের শহর ছেড়েছিল। তেমনি থৈয়াল নাইকের স্মৃতি মেশানো শহরটা তার কাছে আকর্ষণ হারিয়েছে। মুম্বাইয়ে সে কাজ পাবেই, হয়তো 1-8 মাস লাগবে সেটা খুঁজে নিতে। হয়তো এক সময় সে যাবে তামিলনাড়ু, চেন্নাইয়ের সাউথ উসমান রোড, থিরুকুলকুদ্রম, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম, কাড্ডালোর হয়ে চিদাম্বরমে যাবে।
সেসব জায়গায় কোনো বাড়ি থেকে বেহালার সুর কানে এলে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করবে কোন রাগ বাজছে। সব সেই একটি শ্যামাঙ্গী কোকড়ানো চুলের 17 বছরের মেয়েটিকে মনে করে, যে জীবনে কিছুটা সময় দক্ষিণা হাওয়ার ছোঁয়া দিয়ে গিয়েছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।